আকসা সন্ধ্যার পর থেকে আর ঘরের বাইরে বের হয়নি একবারের জন্য। মেজবা চলে যাওয়ার পর সেই যে নিজ ঘরে এসে বসেছে, এরপর ওর মা ওকে রাতে খেতে ডেকেও ঘরের বাইরে আনতে পারেনি। আকসা জানিয়েছে ও রাতে আর খাবে না। মেজবা যেই পরিমাণ রুট কথা ওকে শুনিয়েছে আজ, তাতে ওর পেট ভরে গেছে, অন্য কিছু খাওয়ার আর প্রয়োজন পড়বে না। কলি সবে ওকে ফোন করেছে। ফোনের রিং বাজতেই আকসা কম্বলের নিচ থেকে ফোনটা বের করে কল রিসিভ করলো। ফোনের অপর প্রান্ত থেকে কলির উচ্ছ্বাসিত কণ্ঠস্বর শোনা গেল। কলি বলল, কিরে, ভদ্রলোক তোকে মাফ করেছে? আর মাফ? আফসার কণ্ঠস্বরে সে কি মারাত্মক উপহাস নিজের প্রতি। কলি ওর কথা সুর ধরতে পেরে পাল্টা প্রশ্ন করলো, তার মানে তোকে মাফ করা হয়নি? না, হয়নি, বরঞ্চ অজস্র উপহাস আর অপমানযুক্ত রূঢ় কথা ছুড়ে দেওয়া হয়েছে আমার দিকে। তুই ভাবতে পারছিস আমার মতো মেয়েকে কিনা অপমান করা হয়েছে? আমি কি অবলা নারী? উনি আমাকে অপমান করার সাহস পেলেন কোথা থেকে? আকসার রাগে শরীর কাঁপছে। কিছুক্ষণ আগেও যেই মনে বিষণ্ণতা ছিল, সেটা এই রাগের কাছে ঠুনকো হয়ে গেছে। আকসাকে কলি শান্ত হতে বলল। শান্ত হ আকসা, জানি এই অপমান তোর পক্ষে মেনে নেওয়া সহজ নয়। তুই তো অমন মেয়ে না, তবে এমন আচরণ কেন করলেন তোর সাথে? তুই যেভাবে ওনার সম্পর্কে বলেছিলি, তাতে তো ভেবেছিলাম মেজর মেজবা ইফতেখার একজন জেন্টলম্যান। জেন্টলম্যান? হ্যাঁ, জেন্টলম্যানই বটে উনি। না হলে তার এত শান্তভাবে বলা কথার প্রভাবেও আমার এমন অসহ্য ঠেকত না। আকসা সামান্য উপহাসের হাসি হাসলো। এসব নিয়ে চিন্তাভাবনা করে নিজেই শরীর খারাপ করে ফেলছে। একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন ওর। তাছাড়াও আগামীকাল ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা, রাতের মধ্যেই সেটা কমপ্লিট করে রাখতে হবে। এজন্য কলির সাথে দ্রুত কথা শেষ করলো ও। 2 মিনিটের জন্য ফেসবুকে ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ল ওর ভাই মেজবা ইফতেখারের আইডি ট্যাগ করে একটা ফটো পোস্ট করেছে। সেখানে ক্যাপশনে লেখা আছে, অন দ্য ওয়ে। তারা বাইকে ছিল, বাইকটা ওর ভাইয়ের, কিন্তু ড্রাইভ করছে মেজবা। এককালে যখন মেজবাকে চিনতো, তখন থেকেই ও জানতো মেজবা একজন ভালো বাইকার। মেজবারও বাইক আছে, অবশ্য তার বাবার নাকি গাড়িও আছে, কিন্তু মেজবা খুব একটা গাড়ি ব্যবহার করে না, বাইক নিয়ে চলাচল করে বেশিরভাগ সময়। আকসা ফটোটা এক পলক দেখেই সরিয়ে দিয়েছে। বড় ভাইয়ের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ছবিতেই রিয়াক্ট কমেন্ট থাকে ওর, কিন্তু এই পোস্টেও রিয়াক্ট দিল না, একেবারে এড়িয়ে গেল। আজ শুক্রবার, মেজবাদের বাসায় যাওয়ার কথা। আজ কথা রয়েছে জুমার নামাজ আদায় করেই একসাথে ওরা সবাই যাবে, কিন্তু মেজবা নাকি হঠাৎ সকালে কল করে ইফানকে বলেছে 12টার আগেই পৌঁছাতে। জুমার নামাজ না হয় তারা একসাথে সেখানকার মসজিদে আদায় করে নেবে। মেজবার কোনো কথাই ফেলতে পারে না ইফান, তাই এক কথায় রাজি হয়ে গেছে ও। আকসা সকাল থেকে বসে ভাবছিল ও যাবে কিনা। যে ব্যক্তি ওকে এভাবে অপমান করলো, তার বাসায় যাওয়াটা কি সমীচীন হবে? অনেকক্ষণ যাবৎ ঘরের ভেতরে পায়চারি করতে করতে একথা ভাবছে আকসা। তখনই ওর মা আয়েশা বেগম এসে তাড়া দিলেন। আকসাকে উদ্দেশ্য করে বললেন, ও আকসা, জলদি তৈরি হয়ে নে, আমাদের যেতে দেরি হয়ে যাবে কিন্তু। তো রেডি হতে হতেই তো 1 ঘন্টা লাগবে। মায়ের কথা শুনে আকসা আলমারি খুলে জামাকাপড় বের করে নিল গোসল করতে যাওয়ার জন্য। তখনই আয়েশা বেগম আরেকবার এসে বললেন, তোর আব্বু কল দিয়েছে, তোর সাথে কথা বলবে, আগে কথা বলে নে, তারপর গোছলে যাস। আকসার আব্বু থাকেন কাতারে। আজ প্রায় 15 বছর যাবৎ কাতারে আছেন ওর আব্বা ইসাক খন্দকার। অবশ্য 2-4 বছর পর পর তিনি আসেন দেশে 2-3 মাসের জন্য। এই তো গত বছর এসে গেছেন তিনি। আকসার প্রতিদিনই ওর আব্বুর সাথে কমপক্ষে একবার হলেও কথা হয়। আজও গোসলে যাওয়ার আগে আব্বুর সাথে কথা বলে নিল। ইসাক খন্দকার মেয়ের সাথে কথা বলা শেষ করে ফোনটা মেয়েকে ওর মায়ের কাছে দিতে বললেন। আকসা গিয়ে ফোনটা ওর মায়ের কাছে দিল। ইসাক খন্দকার ফোনের ওপাশে ভিডিও কলে ছিলেন। বিবিকে ফিসফিসিয়ে বললেন একটু নিরিবিলি জায়গায় যেতে। আয়েশা বেগম স্বামীর কথা শুনে নিজ ঘরের ব্যালকনিতে চলে গেলেন। ইসাক খন্দকার তখন বললেন, মেয়ের বিয়ের কথা তো এবার ভাবতে হবে আয়েশা, মেয়ে তো বড় হচ্ছে। ছেলের কথা না হয় পরে দেখা যাবে, বেটা ছেলে আর কিছুদিন দেরি করে বিয়ে করলে অসুবিধা নেই, কিন্তু ছোট মেয়েটা চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, ওর তো এবার বিয়ে দিতে হবে। নেহাতি আমি আসতে পারছি না, তুমি একটু ভাই সাহেব আর তোমার বাপের বাড়ির লোকজনকে বলো ভালো একটা ছেলের খোঁজ করতে। আয়েশা বেগম বুঝতে পেরেছিলেন তার স্বামী কি নিয়ে কথা বলতে পারেন। কয়েকটা দিন যাবৎ মেয়ের বিয়ে দেওয়ার জন্য টেনশন করছেন ইসাক খন্দকার। ফোনে কয়েকবার কথা বউকে বলেছেনও তিনি। আয়েশা বেগম একটুও দ্বিধান্বিত হলেন না, বরং শান্তভাবে বললেন, আপনি চিন্তা করবেন না ইরফানের আব্বু, আমি যত দ্রুত সম্ভব আমাদের আকসার জন্য ভালো একটা ছেলে খুঁজব। আকসা আজ একটা অলিভ কালারের পাকিস্তানি ডিজাইন কোডের কামিজ পরেছে। ওর এই ড্রেসটা ভীষণ পছন্দের। বিশেষ উৎসবগুলোতে এই ড্রেসটাই বারবার পরা হয় ওর। কামিজের ওড়নাটা গাঢ় মেরুন রঙের। আকসা মেকআপ করতে তেমন পছন্দ করে না। মুখে ঠিকমতো সানস্ক্রিনটা মেখে তার উপর হালকা বেবি পাউডার দিয়ে ঠোঁটে লিপ অয়েল লাগিয়ে নিল। কানে মাঝারি আকৃতির একটা ঝুমকো, উপরের 2 কানে ছোট্ট 2টি টপ, আর বাঁ হাতের আঙ্গুলে 2টো রিং। ব্যাস, আকসার সাজ সম্পূর্ণ। ও নিজেকে একবার ড্রেসিং টেবিলের মিররে দেখে নেয় ভালোভাবে। ওড়নাটা মাথায় টেনে ঘাড়ে ব্যাগটা নিয়ে ও তাড়াহুড়ো করে দৌড়ে বেরিয়ে যায়। ওর মা সেই কখন থেকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছেন ওকে। তারা সবাই তৈরি, শুধু আকসারই তৈরি হতে দেরি হয়েছে।
ঠিক 11:30টার দিকে ইফানের বাইকটা তাদের বাড়ি থেকে মেজবাদের বাড়ির উদ্দেশ্যে বের হলো। আকসা প্রকাশ না করলেও যত পথ এগোচ্ছে তত বেশি আড়ষ্ট হলো যেন। সেই সাথে সেদিনের অপমানগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো বারংবার। মেজবা তার বাড়ির বড় ছেলে। এই বাড়িটা 3 তলা এবং সুবিশাল। মেজবার আব্বু এহসানুল হক এই বাড়ির কর্তা। তার ছোট ভাইয়ের পরিবারকে নিয়ে এই বাড়িতে থাকেন তিনি। এছাড়াও তার 2টি বোনও আছে। বোনেরা এই শহরেই তাদের শ্বশুর বাড়িতে থাকেন, তবে প্রায়শই এখানে আসেন বটে। আকসা এর আগে কখনো মেজবাদের বাড়িতে আসেনি, তবে তার ভাই বহুবার এসেছে। সুবিশাল এই বাড়ির সামনে বেশ বড় একটা উঠান। বাড়ির নকশাটা পুরনো জমিদার আমলের বাড়ির মতো। এই বাড়ি নাকি মেজবার দাদার তৈরি, সেই মুক্তিযুদ্ধের সময়কালের পরে। আকসা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে এসব কথাই শুনছিল ওর ভাইয়ের কাছ থেকে। কলিং বেল বাজানো হয়েছে মিনিট খানিক আগে। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। এই গল্পের পার্ট 3 নীলাপু 7 চ্যানেলে পাবেন। লিংক কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিও শেষে অ্যাড করা হয়েছে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। তারপর দেখা গেল সামনের সিঁড়ি বেয়ে একজন মহিলা নেমে এসে কেচিগেট খুলে দিলেন। মহিলাটি সম্ভবত মেজবার মা হবেন। কিছুক্ষণের মধ্যে তার কথাতেই বোঝা গেল তিনি মেজবাইয়ের মা। তাকে এর আগে আকসা খুব একটা দেখেনি, আর মনেও নেই সেভাবে। তবে ওর মা আর ভাইয়ের খুব ভালো পরিচিত বোঝা গেল। ওরা ভেতরে যেতেই মেজবার মামুনি ঈশা বেগম বললেন, আপনাদের তো আরো আগে আসার কথা ছিল, আপা দেরি করলেন যে? মেজবাইয়ের মা কপট রাগ দেখালেন। আয়েশা বেগম মৃদু হেসে বললেন, ওদের রেডি হতে হতেই তো দেরি হয়ে গেল আপা, কিছু মনে করবেন না। আকসারা নিচতলা, এরপর দোতলা ছাড়িয়ে 3 তলায় গেল। ঈশা বেগম ওদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে লাগলেন। বললেন, আমরা পুরো পরিবার 3 তলায় থাকি, নিচের 2 তলায় ভাড়াটিয়ারা থাকে। আমাদের 3 তলায় একটাই ফ্ল্যাট, আবার বিশাল বড়। সেই ফ্ল্যাটে 7টা শোবার ঘর, প্রত্যেক ঘরে অ্যাটাচড বাথরুম আছে, বসার ঘর, রান্নাঘর 2টো, খাওয়া হয় এক ঘরেই। আসলে আলাদা থাকার কথা কখনো ভাবেইনি আমার মেজবার আব্বু। আর তাদের 2 ভাইয়ের যে মিল, এজন্য 2টো ফ্ল্যাট অ্যাটাচড করে একটা ফ্ল্যাট করে থাকছি সবাই। কথা বলতে বলতেই সবাই সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। আকসা ঢুকেই বুঝলো আসলে অনেক বড় ফ্ল্যাট। সম্পূর্ণ 3 তলা জুড়েই তারা থাকেন। বসার ঘরটা অনেক বড়। ঈশা বেগম তাদেরকে সোফায় বসতে বলে বাড়ির সবাইকে ডাকলেন একে একে। আকসা ফোনটা হাতে নিয়ে লক খুলে ফেসবুকে স্ক্রল করছিল সবে। তখনই দেখলো মেজবা একটা কালো রঙের টি শার্ট আর ব্লু ট্রাউজার পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে বসার ঘরে প্রবেশের খোলা দরজার সামনে। ওর হাত দুটো প্যান্টের পকেটে ছিল। এগিয়ে আসতেই ইফান উঠে দাঁড়ালো। মেজবা ইফানের সাথে করমর্দন করে কোলাকুলি করে নিল। ইতিমধ্যেই সেখানে একটা বছর 16 বয়সী ছেলে, একজন আকসা এবং মেজবার থেকেও সম্ভবত কয়েক বছর বড় বয়সী একটা মেয়ে, আরেকটি 15 বছর বয়সী মেয়ে এসে হাজির হলো। আকসার থেকে বয়সে বড় মেয়েটার কোলে একটা বাচ্চা ছেলে। আকসা বাচ্চাটাকে দেখেই এক ধ্যানে তাকিয়ে রইল। এত মায়াবী বাচ্চাটা। এমনিতেই আকসার চোখে ছোট সকল শিশুই মায়াবী লাগে, সুন্দর লাগে। ওর এই বাবুটাকে দেখে কোলে নিতে মন চাইল, তবে মুখ ফুটে বলতে পারল না। ইতিমধ্যে ড্রয়িং রুমে মেজবার ছোট চাচি ফাতিমা খাতুন এসে দাঁড়িয়েছেন। তিনি এগিয়ে এসে আকসার মায়ের সাথে কথা বলতে লাগলেন। আকসা খেয়াল করেনি। কথা বলার মাঝেও তার চোখ আকসার দিকেই ছিল, কোনোভাবে দৃষ্টি ফেরাতে পারছিল না তিনি। আকসা এদিক ওদিক তাকিয়ে দেখছিল চারপাশটা। পুনরায় ওর দৃষ্টি গিয়ে আটকালো সদর দরজার সামনে। মেজবাহ ধীর পায়ে এগিয়ে এলো। আয়েশা বেগমের সাথে কথা বলে কুশলাদি জিজ্ঞেস করলো। ওর ঠোঁটের কোণে এক চিলতে ভদ্রতা সূচক হাসি। এরই মধ্যে টেবিলে ডাক পড়লো। আয়েশা বেগম আর ইফান গিয়ে বেসিনে হাত ধুয়ে টেবিলের দিকে গেল। মেজবা ও চাচির সাথে কথা বলছিল একপাশে দাঁড়িয়ে। আকসা তখনও দাঁড়িয়ে ছিল সেখানে। বেসিনের কাছে মেজবার চাচাতো বোন জেমি দাঁড়িয়ে। জেমি সরতেই আকসা এগিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড়ালো। কিন্তু দুঃখের বিষয় হলো, এই বেসিনের কলটা এমন সিস্টেমে তৈরি করা যা আকসার বোঝার বাইরে। ওদের বাসার বেসিনের কলটা এমন প্রকৃতির নয়, এজন্য ওর চালু করতে অসুবিধা হচ্ছে। আকসা দাঁড়িয়ে ইতস্তত বোধ করতে লাগলো। বিব্রত হলো ও। কেউ বিষয়টা লক্ষ্য করলে মনে মনে নিশ্চয়ই ওকে নিয়ে উপহাস করবে, না হয় বোকা ভাববে। হঠাৎ পেছন থেকে একটা শান্ত কণ্ঠস্বর শোনা গেল। এত বড় মেয়ে বেসিনের কল চালু করতে জানে না। মেজবার সুচালো কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো আকসা। তার মুখ একদম স্বাভাবিক, শান্ত শিষ্ট। এই বাড়ির সবচেয়ে ভদ্র ছেলেটা, যাকে সবাই পারলে মাথায় তুলে রাখে। মেজবা আকসার দিকে শান্ত চাহনিতে তাকিয়ে থেকে বলল, নেহাতি আমাদের বাসায় অতিথিদের অসম্মান করার চল নেই, না হলে। মেজবা থেমে যায়। পুনরায় পেছনে ঘাড় ঘুরিয়ে বলে ওঠে, জেমি আপু, এসে বেসিনের কলটা চালু করে দিয়ে যাও তো, একজন কল চালু করতে পারছে না। কথা শেষ করে মেজবা গটগট পায়ে হেঁটে চলে গেল ডাইনিং টেবিলের দিকে। আকসা ওখানে ঠায় দাঁড়িয়ে রইল। মেজবা চাইলে নিজেই কল চালু করে দিয়ে যেতে পারত, কিন্তু খুব ভদ্রভাবে কথাগুলো বলে চলে গেল। ভদ্রভাবে বলল, অথচ কথাগুলো সোজা গিয়ে আকসার হৃৎপিণ্ডে আঘাত করলো।
লোকটা আসলেই জেন্টেলম্যান। খাওয়ার পর্ব শেষে গল্প আড্ডা বসেছে। মুরব্বীরা সকলে ড্রয়িং রুমে বসে সমসাময়িক বিভিন্ন বিষয় আলাপ করছেন। সেখানে উপস্থিত আছেন মেজবার আব্বা আম্মা, ছোট চাচা চাচি আর আকসার আম্মু। আকসাদের নিয়ে বাড়ির ছাদে এসে বসেছেন জেমি আপু। আপুর একমাত্র ছেলের নাম আয়ান, বয়স বছর 3 ওর। জেমি আপুর সাথে পরিচিত হওয়ার পরই বাচ্চাটাকে কোলে নিয়েছে আকসা। ওর কোলে বসে হাতের খেলনা ঘোড়াটা নিয়ে খেলছিল আয়ান। আকসা মনোযোগ সহকারে হাসি মুখে খেলা দেখছিল ওর। জেমি আপু দুটো শতরঞ্জি বিছিয়ে দিয়েছেন ছাদে। আকসার পাশে বসে আছে সেই 16 বছর বয়সী ছেলে আর 15 বছর বয়সী মেয়েটা। ওদের দুজনের নাম তাসিন আর রিমু। ওরা মেজবার চাচাতো ভাই বোন। জেমি আপু আকসাকে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন পাশ থেকে। তখনই ছাদে একজন মেয়ে এসে উপস্থিত হলো। খুবই চটপটে হাবভাব তার। এসেই পেছন থেকে জেমিকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসের সাথে বলে উঠল, কেমন আছো আপু? তোমাকে কত মিস করেছি জানো? জেমি গলা ছাড়িয়ে ওকে সামনে এনে আনন্দ মিশ্রিত গলায় জিজ্ঞাসা করলো, তোরা কখন এলি? এই তো সবে এসেছি। ইনি কে? হঠাৎ পাশের চোখ পড়তেই আকসাকে দেখে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো মেয়েটি। জেমি পরিচয় করিয়ে দিল। আকসাকে বলল, আকসা ও হলো আমাদের ছোট ফুপুর বড় মেয়ে, নাম মিহি। মিহি ওর নাম আকসা, মেজবার বন্ধুর বোন। ওদেরই আজকে ইনভিটেশন ছিল আমাদের বাসায়। মিহি স্বভাবগত খুব মিশুকে। চট করে বসে গেল মাঝখানে। বাদাম আর ছোলা এনেছিল হাতের মুঠোয় লুকিয়ে। সেটা জেমি আর আকসার সামনে খুলে ওদের ছুলে হাতে ধরিয়ে দিতে দিতে বলল, লুকিয়ে আনতে হয়েছে, জনগণ দেখলে আর একটাও ভাগে পেতাম না। ভালো কথা। মেজবা ভাইয়া কোথায় আপু? ভাইয়াকে তো দেখলাম না ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে নেই? না নেই। আম্মু তো মামা মামিদের সাথে গল্প করতে বসে গেল ড্রয়িং রুমে, কিন্তু ভাইয়াকে তো দেখিনি সেখানে। তাহলে হয়তো ইরফানকে নিয়ে আড্ডা দিচ্ছে ঘরে। আমি গিয়ে ডেকে আনি ভাইয়াকে। সবাই আড্ডা দিচ্ছে, তারা কেন ঘরে বসে থাকবে? মিহি দ্রুত উঠে গেল শতরঞ্জি ছেড়ে। পেছন থেকে জেমি বলল, যাস না মিহি, ও এখন এখানে আসবে না, শুধু শুধু যে লাভ নেই। আকসার কেমন যেন খটকা লাগলো। মেজবা এখানে আসবে না কেন? ও আছে বলে? হ্যাঁ, সেটা হতেই পারে। হওয়াটাই বরং স্বাভাবিক, কারণ পুরোটা সময় মেজবা ওর থেকে দূরত্ব বজায় রেখেছে। এমনকি গতদিনও। আজ ডাইনিং টেবিলও ও ওঠার পরে খেতে বসেছে, এমনকি ওর মুখোমুখিও বসেনি। ওকে এড়িয়ে যাওয়ার জন্য বেসিনের কলও খুলে দিতে এগোয়নি। আকসা তো এতটুকু ভালোভাবেই বুঝে গেছে যে মেজবা ওকে এড়িয়ে চলছে এবং ভবিষ্যতেও এড়িয়ে যাবে। এখানে ও আছে এ কথা মেজবা জানে, তার মানে নিশ্চয়ই মেজবা এখানে আসবে না। এই কথাটা তো আকসা ভালোভাবেই জানে, কিন্তু জেমি আপু কিভাবে এতটা নিশ্চিত হলো মেজবা যে আসবে না? সে কিভাবে জানলো? ব্যাপারটা স্বাভাবিকভাবে নেওয়া যেতে পারত, কিন্তু কেন জানি আকসা চেষ্টা করেও স্বাভাবিকভাবে নিতে পারছে না। মনে একটা খটকা থেকেই যাচ্ছে।